সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে নিয়মিত সরাসরি বিশেষ আয়োজন ইউটিভির শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে দর্শক বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে শিল্প ও সংস্কৃতি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিকথা। এবং আমরা চাই বাংলাদেশের লাল সবুজের পতাকা যেন আমাদের নতুন প্রজন্মের মাঝে উত্তরোত্তর বৃদ্ধি পায়, এমনটি প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠানটি করে থাকি। আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, যিনি অত্যন্ত চমৎকার একজন আবৃত্তি শিল্পী এবং যাকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমরা তাকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি মাদারীপুরের উদ্ভাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী শ্রাবন্তী মজুমদার। শ্রাবন্তী মজুমদার রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনারা কথা বলতে পারেন শ্রাবন্তী মজুমদারের সাথে। আমরা প্রথমেই তাকে স্বাগত জানাই। শ্রাবন্তী মজুমদার, আপনাকে ইউটিভির বিশেষ আয়োজনে স্টুডিও থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আপনি আমাদের সাথে আমন্ত্রণ হয়েছেন, এই জন্য কেমন আছেন? ভালো আছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উদ্ভাস আবৃত্তি সংগঠন থেকে। আমি শ্রাবন্তী মজুমদার। ইউটিভিকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরাও আপনাকে রিয়াজুল ইসলাম কাউসার, যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে সুস্থ আছি, ভালো আছি। বাহ, সুস্থ থাকাই তো সৃষ্টিকর্তার অনেক বড় একটা নিয়ামত বলবো। কারণ প্যান্ডামিক মুহূর্তে আসলে কিন্তু সবাই কি ভালো আছে, এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রথমেই জানবো শ্রাবন্তী মজুমদার, আমরা অনেক কথা বলবো, অনেক গল্প করব, সেই সাথে সাথে আমরা আবৃত্তিও শুনতে চাই আপনার কণ্ঠে। তবে তার আগে আমরা বলতে চাই যে শ্রাবন্তী মজুমদার, আপনি এবং আপনার এই যে শিল্প সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছেন, বিশেষ করে আপনার যে সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা রয়েছে উদ্ভাস, সেখানকার সবাই কেমন আছে এই করোনা মুহূর্তে, যদি আমাদেরকে প্রথমে এটা বলতেন। কোভিড-19 কারণে বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে, তার প্রভাবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই অধিকাংশ সময় আমরা ঘরে বসে কাটাচ্ছি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার চেষ্টা করছি। মাঝে মাঝে উদ্ভাস আবৃত্তি সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করছি, টিভি দেখছি, অনেক মানে রান্না করার জন্য নতুন নতুন রান্না শিখছি ঘরে বসে বসে ইউটিউব থেকে। এই দারুণ, বাহ, চমৎকার। আসলেই তো এখন একটু সময় হয়েছে যে রান্না বা ঘরের কাজ, এবং আসলে যে কাজগুলো আমরা করতাম না অনেকেই ব্যস্ততার যান্ত্রিক জীবনে, সেটা কিন্তু আমরা প্যান্ডামিক মুহূর্তে অনেকেই করছি। ঘরের কাজ এবং বাইরের থেকে এসে অনেক কাজেই আমাদের ঘরের মধ্যে করা হতো না, সেগুলো আমরা করছি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। তো আমরা প্রথমেই আপনার এই এই যে যে শ্রাবন্তী মজুমদার হয়ে ওঠার গল্পটা শুনতে চাই, যে আপনি একটু একটু করে যে আবৃত্তি অঙ্গনে একজন আবৃত্তিকার এবং একজন শ্রাবন্তী মজুমদার হয়ে ওঠার গল্পটা যদি বলতেন, যে কার উৎসাহ ছিল এর পিছনে। ছোটবেলা থেকেই আমি আবৃত্তি শুরু করি। আমাদের ফ্যামিলিটাই হচ্ছে কালচারাল ফ্যামিলি। আমার মা গান গাইতেন, আমার বাবা তবলা বাজাতেন, আমার বাবা ছিলেন ডাক্তার। আমার পরিচয়টা বলতেছি, আমরা 3 বোন, 1 ভাই, আমি সবার ছোট। তো আমার দিদিরা খুব ভালো আবৃত্তি করতো, গান করতো, নাচ করতো। তো আমাদের পরিবেশটা ছিল আমাদের আশেপাশের, মানে আমরা শিল্পাঙ্গন পরিবেশে বড় হয়েছি। আমার মানে আশেপাশের যারা আমার দিদিরা ছিল, আমার জন্মস্থান হচ্ছে চর্মগুড়িয়াতে। ওইখানে একটা ক্লাব ছিল আমাদের বাসার সঙ্গে, একটা হচ্ছিল ভালো ক্লাব, যেখানে মানে মানে সব মানে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলি হতো। ওইখানে যখন আমাদের প্রোগ্রামগুলি হতো, তখন আমরা একটা মাস যাবত শুধু রিহার্সাল করতাম, মানে সুন্দর একটা মানে উপস্থাপনা করার জন্য, মানে সবাইকে একটা ভালো সুস্থ সংস্কৃতির চর্চা হইতো মানে সেখানে।
আমার মা বিয়ের আগে খুব ভালো গান করতো। নানা বাড়ি থেকেই উম, এইটা আর কি আশা, মানে আমার মা আমার খালারা খুব ভালো গান করতো, আবৃত্তি করতো, নাচ করতো। সেই আছে না একটা ব্যাপার, জেনেটিক ব্যাপারে যে হচ্ছিল বাচ্চা কাচ্চা পায়। তো আমার মার যেখানে বিয়ে হয়, তো আমার বাবা ছিলেন ডাক্তার। তো আমার হচ্ছে বাবা আমার মাকে গানের টিচার রেখে দেয়। তো ছোট সময় থেকেই গান নাচ আবৃত্তি এর মধ্যে থেকেই বড় হয়েছি। তারপরে আমাদের আশেপাশের যেই পরিবেশটা ছিল, এরাও খুব সুন্দর গান গেতো। এই মানে মানে দেখতে দেখতে, শুনতে শুনতে শেখা, এভাবেই আমার বড় বাহ, হওয়া। চমৎকার। আমার একটা জিনিস আপনার সাথে শেয়ার না করলেই নয়। আপনার জন্মস্থান চর্মগুড়িয়াতে, আমারও কিন্তু জন্মস্থান হ্যাঁ, চর্মগুড়িয়াতে, হয়তো বা জানা ছিল না। অনেক ভাল লাগলো যে আপনার মতো একজন শিল্পীর জন্মস্থানে আমারও জন্মস্থান। এটি একটি কাকতালীয় হলেও খুব ভালো লাগার একটা গল্প হয়ে রইলো এবং একটা আহ অধ্যায় হয়ে রইলো। আমার খুব ভালো লাগলো বিষয়টি জেনে। তো আমরা প্রথমেই কোন আবৃত্তিটি শুনবো দর্শকদের জন্য? বিজয়ের মাস ডিসেম্বর, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। 71-এর মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি দেশের কবিতা আবৃত্তি করছি। বাহ। ছবি, লেখক আবু হেনা মুস্তফা কামাল। আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য, অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি, যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ়, দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমনই গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরে একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। খুবই ভাল লাগলো। আশা করব আমাদের দর্শকদেরও অত্যন্ত পছন্দ হয়েছে। বিজয়ের মাসে আমরা বিজয়ের মাসে যারা বীর শহীদ হয়েছিলেন সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাও নিবেদন করছি। আমরা কয়েকটি কমেন্টস পড়তে চাচ্ছি। অসংখ্য কমেন্টস ইতিমধ্যে এসে গেছে। দেখলাম যে আপনার অসংখ্য ভক্ত রয়েছে এবং অনেক পছন্দ মানুষ আপনি, অনেকেরই আমরা দেখছি। কমেন্টস করেছে অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। অসাধারণ দুইজন মানুষ, উপস্থাপক রিয়াজুল ইসলাম কাউসার ও শ্রাবন্তী মজুমদার। আজ আশা করছি ভালো একটা আলোচনা হবে বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজকে। আহ, আঞ্জুমান জুলিয়া তিনিও লিখেছেন শুভকামনা দিদি। হ্যাঁ, আঞ্জুমান জুলিয়া, দারুণ আবৃত্তি দিদি। আপনাকেও অনেক শুভেচ্ছা, স্বাগত আমাদেরকে কল মানে কমেন্টস করবার জন্য। দর্শক, আপনারা কিন্তু কমেন্টস করে এবং কল করেও সরাসরি আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে পারেন, তার থেকে আবৃত্তি শুনতে পারেন। আমরা শুনতে চাই গৌতম
চন্দ্রমণ্ডল লিখেছে শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই। আমরা সবাই কমেন্টসে মাঝে মাঝে আর সবার সাথে ফাঁকে ফাঁকে কথাও বলার চেষ্টা করব। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সবার সাথেই কথা বলার চেষ্টা করব। শ্রাবন্তী মজুমদার, আমরা আরেকটি কবিতা শুনি আপনার কণ্ঠে, কথোপকথনে কবিতাও হয়ে যাক। আচ্ছা আচ্ছা, আবৃত্তি করছি। শুনতে মেঘ পাচ্ছেন? বলল, শুভ দাসগুপ্তর। জি হ্যাঁ হ্যাঁ। জি। মেঘ বলল, যাবি অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেয়ে, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবলে যখনই ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবুরে মেঘে যাব একদিন ঠিকই তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, যাব রে মেঘে যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘে যাব, যাব রে মেঘে যাব, যাব রে মেঘে যাব। অসাধারণ শ্রাবন্তী, সত্যি আশা করব আমাদের দর্শকদেরও অনেক অনেক ভালো লাগছে। আর ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন, আমরা কমেন্টস নেব। তার আগে একটি কল নিতে চাচ্ছি। একটি কল এসেছে, কলারের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। হ্যালো কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ বলছিলাম মাদারীপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম মশিউর রহমান পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাদারপুর থেকে কল করেছেন। জি, আমরা স্টুডিও থেকে বলছি, ইউটিভির শিল্প সংস্কৃতি অনুষ্ঠান থেকে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যিনি অতিথি হিসাবে এসেছেন শ্রাবন্তী মজুমদারকে, এইমাত্র যে কবিতাটা আবৃত্তি করেছে অসাধারণ লেগেছে। আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব রিয়াজুল ইসলাম কাউসার, যিনি আহ আহ মাদারীপুরের একজন কৃতি সন্তান এবং ইটালি মিলানো প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং প্রবাসী অধিকার নিয়ে দীর্ঘ কাজ করছেন আপনি। মানে এটা প্রবাসীদের জন্য, আমাদের যে রেভিডেন্স যোদ্ধাদের জন্য একটা আহ, অধিকার দাবি আদায়ের অনেক কাজ করছেন। এই জন্য দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানটা দেখছি, অসাধারণ একটা অনুষ্ঠান হবে বলে আমি আশা করছি। জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য শ্রদ্ধেয় অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। আমাদের সাথে যুক্ত থাকুন, আর আপনার শুভেচ্ছাটুকু আমাদের আজকের অতিথি শ্রাবন্তী মজুমদারকে পৌঁছে দিলাম। নিশ্চয়ই তিনিও শুনছেন, দিদি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন মশিউর রহমান পারভেজ আপনি। ধন্যবাদ। জি জি, শ্রাবন্তী মজুমদার, আপনি শুনলেন যে অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ আমাদেরকে কল করে শুভকামনা জানিয়েছেন।
এবং বললেন যে অনেক ভালো লেগেছে তার অনুষ্ঠানটি। আরো অনেকেই কিন্তু কমেন্টস করেছেন, আমরা কমেন্টস গুলো নিব। তো তার আগে আরেকটু গল্প শুনবো যে এই যে যে আপনার আজকের শ্রাবন্তী মজুমদার হয়ে ওঠার যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু প্রাপ্তিতে আপনি রূপ নিয়েছে বলে মনে করেন, যে একজন শ্রাবন্তী মজুমদার হিসেবে গড়ে ওঠার পেছনে কতটা স্ট্রাগল ছিল এবং যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু পূর্ণতায় উপনীত হয়েছেন? আহ ছোট সময় থেকে আমার ইচ্ছা ছিল একজন ভালো মানুষ হওয়ার, একজন জি। ভালো মানুষ হতে চেয়েছি। সেই সঙ্গে ইচ্ছা ছিল যে মানুষের জন্য কিছু করব, আহ, মানে সাধারণ লোকের জন্য কিছু করব। তো আমি যখন এই কেবল ইন্টারমিডিয়েট হচ্ছে দিচ্ছি, ওই সময় আমার হচ্ছে বাবা মারা যায়। তো সঙ্গত কারণে একটু সমস্যা হয়। আমরা যেহেতু 3 বোন 1 ভাই, 2 বোনের বিয়ে হয়ে যায়, আমি ছিলাম। তো আমি যখন ইন্টারমিডিয়েট দিচ্ছি, তো ওই সময় আমার বিয়ে হয়ে যায়। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ওই সময় আমার বাবা মারা যায়। তো আমি যখন ইন্টারমিডিয়েট দেই, ওই সময় আমার বিয়ে হয়ে যায়। তো ইচ্ছে ছিল আহ বড় কিছু হবার বা ভালো মানুষ হবার একজন, কিন্তু কতটা কি হতে পেরেছি তা জানি না। তো ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আমার একটা চাকরি হয়, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি বিয়ের পরে। তারপরে এখন আমার একটা জব হয়। আমার জবটা হচ্ছে এটা, যে হচ্ছে কিশোর কিশোরী ক্লাবের স্থাপন থেকে, মানে সরকারি নিয়োগে একটা একটা জব হয়। সেটা হচ্ছে হলো বাচ্চাদের আবৃত্তি শেখানো। 6 থেকে 10 পর্যন্ত যেই বাচ্চারা আছে হচ্ছে আমার জবটা মাদারীপুরে হয়, এদের আবৃত্তি শেখানোর জন্য, যে যাতে এরা হচ্ছে লাইনচ্যুত না হয়ে যায়। তারপরে হচ্ছে বাল্য বিবাহ থেকে রোধ করা যায়। এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের, মানে শুধু আবৃত্তি শেখানো না, যে জাস্ট এরা যাতে হচ্ছে হলো সমাজ থেকে মানে ঝরে না যায়, এরা যাতে মানে বিপথে না যায়, এরা যাতে হচ্ছে মাদকাসক্ত না হয়। দক্ষ নাগরিক এর, হিসাবে হ্যাঁ, গড়ে দক্ষ উঠতে পারে, নাগরিক হিসেবে মাদক গড়ে উঠতে পারে, সন্ত্রাস। এটার জি। গাইডলাইনটা, হ্যাঁ হ্যাঁ, এই গাইডলাইনটা হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি এদের। আর আমি তো 3 সন্তানের মা। বাহ, আমার চমৎকার। হচ্ছে 3টা বাচ্চা। হ্যাঁ, আমি চাই এরা হচ্ছে ভালো মানুষ হোক। এই আমি যাদের শিখাচ্ছি, আমি জানি এদেরকে সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এটাই হবে আমার প্রাপ্তি। আমি মনে করি যদি আমি তো নিতে পারি, আমার 3টা ছেলেকে বাহ, আমি খুব ভালো মানুষ দারুণ। করতে চাই, এটাই হবে আমার প্রাপ্তি। মানে এটাই এই, হচ্ছে, জি, আমরাও মনে করি হ্যাঁ, সেটা, যে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, বড় অর্জন, বড় পাওয়া। এবং এটাই ভগবান বা ঈশ্বর বা আল্লাহ সবারই আশীর্বাদ, সেটাই। অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন শ্রাবন্তী মজুমদার আপনি। অনেকেই কমেন্টস করেছে, আমরা কমেন্টস গুলো কয়েকটি নিতে চাচ্ছি। কুমার লাবলু লিখেছেন, শ্রাবন্তী ভালো করেছো, আশীর্বাদ রইল তোমার জন্য। সীমা সাহা লিখেছেন, শুভকামনা। লিনি আফরোজ লিখেছে, অসাধারণ, খুব ভালো লাগছে, শুভকামনা। কুমার লাবলু আরেকটি কমেন্টস করেছে, বাহ, ভালো লাগছে উদ্ভাস কর্মী শ্রাবন্তীকে দেখে। উদ্ভাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সঞ্চালক রিয়াজুল ইসলাম কাউসার শ্রাবন্তীর জন্য। আহ বনানী মজুমদার লিখছে, কাটে না সময় যেন আর কিছুতে গানটি শুনতে চাই। সর্দার মোশাররফ লিখেছে, তোমাকে তোমার বাবাকে ভালোভাবেই চিনতাম, জানতাম, কারণ আমিও চর্মগুড়িয়ার বাসিন্দা। দোয়া রইল আরো বড় হও। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সকলকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে শুভকামনা জানানোর জন্য। দর্শক, কেউ কোথাও যাবেন না, আরো গল্প শুনবো শ্রাবন্তী মজুমদারের। আমরা যেতে চাই একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির বিশেষ নিয়মিত সরাসরি আয়োজন শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ কোথাও যাবেন না দর্শক, ফিরছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়।
এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। ছোটবেলা থেকে সাকিবের স্বপ্ন পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণের পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। দর্শক সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সরাসরি নিয়মিত আয়োজন ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। দর্শক আজকে আমাদের সাথে যুক্ত আছেন শ্রাবন্তী মজুমদার, আবৃত্তি শিল্পী, উদ্ভাস আবৃত্তি সংগঠন। দর্শক আমরা কথা বলছিলাম আবৃত্তি শিল্পী শ্রাবন্তী মজুমদারের সাথে। আমরা সেই সাথে কবিতাও শুনছিলাম। আমরা অনেকটাই এগিয়ে এসেছি, অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তেও আমরা কিছুটা এগিয়ে এসেছি। আসলে ভালো মুহূর্তগুলো, সুন্দর আনন্দ ঘন মুহূর্তগুলো কিন্তু খুব দ্রুত চলে যায়, সেটাই আমরা দেখছি। তারপরেও আমাদের এই আনন্দ ঘন সময়টুকুই কিন্তু স্মৃতি হয়ে বয়ে চলে আমাদের পথ চলা ইচ্ছিত গন্তব্যে। তো শ্রাবন্তী মজুমদার, আপনি যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, যে নতুন প্রজন্মকে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে যে আপনার পথ চলা, সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে এই যে বর্তমান প্রেক্ষাপটে যে সন্ত্রাস, মাদক এবং নারী নির্যাতন, বিভিন্ন দুর্যোগ আমরা দেখছি, চোখে পড়ছে ছোটখাটো বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেটা থেকে কিভাবে আমাদের নতুন প্রজন্মকে সাংস্কৃতিক অঙ্গন থেকে কিভাবে তাদেরকে সেই সব প্রতিবন্ধকতা থেকে একটি সুন্দর নাগরিক বা দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা যায় এই কোমলমতি সন্তানদেরকে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে, আপনি কিভাবে সেটা মনে করেন, কতটুকু সম্ভব বা কতটুকু পেরেছেন বলে আপনার বিশ্বাস? সুস্থ সংস্কৃতির চর্চা মানুষকে তার নিজের অধিকার সম্পর্কে চিন্তা করার ক্ষমতা প্রদান করে। আমরা সংস্কৃতির মাধ্যমে অনুভব করতে পারি যে আমরা যুক্তিবাদী মানুষ এবং ন্যায়ের প্রতি আমাদের আনুগত্য আছে। সংস্কৃতির মাধ্যমে আমরা ভালো মন্দ নির্বাচন করতে শিখি। আমরা আমাদের প্রকাশ করার সকল ব্যবস্থা সংস্কৃতির মাধ্যমে পেয়ে থাকি। মানুষ হিসাবে আমরা যখন সচেতন হই তখন বুঝতে হবে যে সংস্কৃতির সাহায্যে আমাদের চৈতন্যের উদয় হয়েছে। সংস্কৃতি বলতে আমরা বুঝি জ্ঞান, বিজ্ঞান, শিল্প, নীতিবোধ, আইন কানুন, প্রথা এবং আরো বহু বিষয়, যার সাহায্যে মানুষ একটি সমাজ এবং একটি জাতির সদস্য হয়। তাই নতুন প্রজন্মের মধ্যে আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে, সমৃদ্ধি করতে হবে আমাদের ঐতিহ্যের বিভিন্ন দিক। নতুন প্রজন্ম যেন গর্ববোধ করতে পারে তার নিজস্ব সংস্কৃত চর্চা নিয়ে, তবেই নৈতিকতার সুদূর ভিত্তি স্থাপিত হবে এবং মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত করতে পারবে নতুন প্রজন্মকে। সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে পারবে, এটা মনে করি আমি। আমরাও সেটা মনে করি, আপনার সাথে আমরাও সহমত পোষণ করছি। এবং আপনার এই যে নতুন প্রজন্মকে নিয়ে যে ভাবনা এবং পথ চলা, এটি যেহেতু আপনারা হাতে কলমে আসলে শিক্ষা দান করছেন, এই স্কিল এডুকেশনের পাশাপাশি কিন্তু এইসব সাংস্কৃতিক শিক্ষাটারও দরকার রয়েছে। এবং তাহলেই কিন্তু সামাজিক সেই অবক্ষয় থেকে আমাদের নতুন প্রজন্ম বেরিয়ে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সাথে আমরা সহমত পোষণ করছি। শ্রাবন্তী মজুমদার, আমরা আরেকটি আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে, কারণ অনেকেই কিন্তু কমেন্টস করেছেন
আবৃত্তি শুনতে চাচ্ছে, কেউ গানও শুনতে, আপনি হয়তোবা গানও করে থাকেন কিনা আমি ঠিক জানি না, হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে যে আপনি হ্যাঁ, গানও গান। করে থাকেন। আমাদেরকে কমেন্টসে একজন দর্শক বলেছেন যে গান করবার জন্য। হ্যাঁ, আমি আজকে যেহেতু রোকেয়া দিবস, 9 ডিসেম্বর, নারী চাকরির অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ। 1920 শতকের প্রথমে যেসব নারী লেখক আহ, আহ, খ্যাতি অর্জন করেছিলেন, তাদের মধ্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন অন্যতম। অন্যদিকে জি। সমাজ পরিবর্তনে একনিষ্ঠ সংগঠক হিসেবে ছিলেন উজ্জ্বল পথিকৃৎ। সমাজ সাহিত্য ও নারী বিষয়ে এগিয়ে থাকা একজন মানুষ হিসাবে তার পরবর্তী প্রজন্মের নারীরা তার কাছ থেকে পেয়ে আসছেন অনুপ্রেরণা ও সংগ্রাম, অধিকার জাগরণের প্রেরণা, যা এখনো এক প্রধান উৎস মূল। এর থেকে আমি এটা বললাম এর জন্য যে আমাদের এখনো আমাদের আহ, সমাজে গুটি কয়েক লোক আছে, সভ্য সমাজে, যারা হুম। হচ্ছে আহ, আহ, এখনো মানে নারীদের হেয় করে দেখে যে হচ্ছে নারীদের চাকরি করার দরকার নাই, তোমরা ঘরে বসে থাকো। এই এই এর জন্য যেহেতু আজকে 9 ডিসেম্বর, এর উপরে ভিত্তি করে আমি একটা আবৃত্তি শোনাচ্ছি। এটার এই এই বেইসে নারীর স্বীকারোক্তি লিখেছেন সাকিব বিন রশিদ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হুম হুম, ভুল বলেছে নজরুল। নারী কবে কি করিল ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারা দিন দেখি টিভি, সারাদিন শুধু জি বাংলা, আর পাশের বাড়িতে জানেন ভাবি। অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই, বছের সাথে ফ্লার্ট করেই বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্লার্ট, সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে, হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা। স্বামী করেছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলো আমারই দায়, সংসার টেকাতে পারিনি, আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ, এই মেয়ে তোর রৌনা কই? রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েরা সাজে বেশি, কাজে কম, ঝগড়া বাঁধায় হরদম। ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার, মেয়েরা করলে বেশারম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী। নারী কেবল সর্বনাশী, প্রৌঢ় না হয় হোর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলি সব তোর। ধন্যবাদ। বাহ, অসাধারণ আসলে। এই ধরনের কবিতাগুলো বা এই ধরনের লেখনী শুনলে কিন্তু আসলেই আমাদের অনেক কিছু শিখবার আছে। শুধু যে আবৃত্তি শুনবার জন্য বা করার জন্য তাই কিন্তু নয়, এটা কিন্তু নৈতিকতা শিক্ষারও একটা। আমরা একটা কল নিব, কলার এসছে, একজন কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন কলার? আমি ঢাকা থেকে লিনিয়া আফরোজ বলছিলাম। জি, লিনি আফরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানটা আসলে খুবই চমৎকার। আর যিনি অতিথি এসেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কবিতা আবৃত্তি উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আর আর রিয়াজুল ইসলাম কাউসার যিনি আছেন, আমি পার্সোনাল ভাবে তাকে চিনি, দাদা দাদা বলে ডাকি। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে উপস্থাপনাটা করছেন, মানে খুবই ভালো লাগছে। আমার একটা আবদার ছিল যে দাদা, আপনি আপনার মতো করে সুন্দর করে আপনার প্রিয় একটা কবিতা আমাকে একটা উপহার দিবেন, মানে সবাইকে উপহার দিবেন একটা আবৃত্তি করে, ঠিক আছে? আর যিনি অতিথি এসেছেন তার কাছেও আমার একটা অনুরোধ, উনিও ওনার পছন্দের একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন।
আচ্ছা, কিন্তু আজকে যেহেতু আমি যেহেতু উপস্থাপন করছি এবং এমন সুন্দর এবং ভালো একজন মানে আবৃত্তিকার আমার সাথে আছেন, তার পাশে আমাকে বেমানান, সুতরাং আমি পরবর্তীতে অন্য কোনো দিন শোনাবো, আজকে তারটাই আমরা শুনি, কেমন? আর অনুষ্ঠানে কল করবার জন্য অসংখ্য ধন্যবাদ লিনিয়া, আমাদের সাথেই থাকেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি কল করবার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং ভালো থাকবেন সবসময়। জি, আমরাও। আহ, দর্শক, আসলে অসংখ্য দর্শক এবং অনেকেই কমেন্টস করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে কমেন্টস করবার জন্য এবং বিভিন্ন ভাবে পরামর্শ এবং আমাদের উৎসাহিত করবার জন্য। শ্রাবন্তী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমরা একটি আপনার থেকে একটি আবেগ ঘন সময় আমরা শুনতে চাই যে এই যে এই প্ল্যাটফর্মে কাজ করতে অনেক বছরই পেরিয়ে ফেলেছেন অলরেডি, তো এই কাজগুলো করতে গিয়ে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে তো এমন কোন স্মৃতি কি মনে পড়ে বা আছে, যে স্মৃতিটি যখন স্মৃতিচারণ করেন তখন আবেগ আপ্লুত হয়ে পড়েন? সেই একটি স্মৃতিচারণ আমরা যদি দর্শকদের জন্য করেন আমাদের। উম, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো আমি ছিল সবাই নাচ করতাম। তো তখন আমাদের তো মানে সামাজিক প্রেক্ষাপটটা এত উন্নত ছিল না যে ওই সময় তো ছিল যে একটু একটু বড় হলেই মেয়েদের আর নাচ করা যাবে না। তো প্রতি বছর শিক্ষা সপ্তাহে মানে একটা হয় না, অনুষ্ঠান হয় না, শিক্ষা হুম হুম স্কুল থেকে নাচ হুম করেছিলাম। তো তো ওই সময় আমি যখন আমার হলো বাবাকে বললাম, বাবা আমি একটু নাচ করতে চাচ্ছি। তো একটু একটু বড় হওয়ার পর আমরা এই যখন 6-7-এ উঠি ওই সময় আর নাচ করতাম না, যে এর আগে নাচ করতাম। তো জি যখন বাবাকে বললাম, বাবা আমি একটু স্কুল থেকে আমাকে ধরেছে আমার টিচাররা, যে আমি আমি তো স্কুলে স্কুলে করে, যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম, এখানে তো কোনো সমস্যা নাই, এখানে কোনো স্পোর্টসে নাচ করতাম, এই কোনো অনুষ্ঠানে হলেই নাচ করতাম, সমস্যা ছিল না। আমি যখন আমার বাবাকে বললাম যে বাবা আমি নাচ করতে চাচ্ছি, আমাকে ধরেছে, মানে আমি আমার বাবাকে বললাম, সে যখন রাজি হয়েছিল আমি উম, এত খুশি হয়েছিলাম, মানে এত আবেগ, মানে যে আমার তখন মনে হয়েছিল যে এই পৃথিবীতে আমার বাবা আমার শ্রেষ্ঠ বাবা। আমি মানে আমার আমার কথা সে রেখেছে। আমি আমি খুব ভয়ে ছিলাম যে আমি স্টেজে নাচ করব, এটা আমার বাবা মেনে নেবে কিনা, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু না, সে মেনে নিয়েছে। বাহ। মানে এখনো এটা মনে পড়লে খুবই মনে পড়ে যে না, আমার বাবা অনেক অনেক আপডেট ছিল, মানে এই প্রজন্মের যারা আছে এদের তুলনায় সে অনেক ভালো ছিল, এরকম মনে পড়ে। এখনো আমাদের আমাদের সমাজ থেকে এখনো এগুলি মানে দূর হইতে পারে নাই। আমার আমার মনে হয়, যেহেতু আমি এই অঙ্গনে আছি, আমি তো অনেককেই দেখি যে এদের ধারণা একটু বড় হলেই মেয়েদের নাচ করা যাবে না, এরকম এরকম অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা সেই সমস্যা ফেস করি নাই কখনো। হুম, হুম। এই এটা বাহ, এটা এটা হ্যাঁ, এগুলি অবশ্যই বলেন, এটা হ্যাঁ। মনে পড়লে যেহেতু এটা একটা বড় ব্যাপার, কারণ অনেক সময় আমরা হ্যাঁ, কিন্তু একান্নভুক্ত ফ্যামিলিতে দেখেছি যে এতটা আপডেট ছিল না বা এতটা কালচারাল হ্যাঁ, হ্যাঁ, মেন্টালিটির ছিল না যে মাইন্ডের ছিল না, মেয়ে হ্যাঁ। ছেলেরা একটু বড় হয়ে গেলে এই জগতে কাজ করবে। আসলেই আপনার কথার সাথে আমি সহমত, আমিও মনে করি। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, তবু হায় চলে যায়। আমরা আসলে ওই যে আমাদের একজন কলার লিনিয়া আফরোজ বলেছেন যে আমাকে আবৃত্তি করতে। লিনিয়া, সম্ভবত আমি আবৃত্তি করে ফেলেছি, আপনি যদি শুনে থাকেন নিশ্চয়ই মনে হয় যে আমি তো একটু আবৃত্তি করেই ফেললাম। যদিও আমি ওরকম আবৃত্তি করতে জানি না, যেমন 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বৈষ্ণবী এসে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। ধন্যবাদ। আমি আর অন্তরা শোনাতে চাই না, আমার দর্শকরা ক্ষেপে উঠবে। আজকে যিনি আছেন তিনিই শোনাবেন যা শোনানোর। তো দর্শকদের জন্য কি বলার আছে আপনার, এটা শুনবো, এরপরে আমরা একটা আপনার
কবিতা শুনতে শুনতে আমরা শেষ করতে চাচ্ছি অনুষ্ঠান। ইউটিউবের দর্শকদের জন্য আমি বলবো, আসুন আমরা সকলে মিলে সুস্থ সংস্কৃতির চর্চা করি, নৈতিক অবক্ষয় রোধে সমাজের সকলের সর্বাত্মক সমর্থন ও সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে এক আদর্শ সমাজ গঠনের প্রতিজ্ঞা করি এবং অপসংস্কৃতির অগ্রাসন সকলে মিলে প্রতিরোধ করি। এটা হচ্ছে আমার স্লোগান। এখন আমি একটা আবৃত্তি করছি। শিওর। সবাই এখন আছে মৃত্যুলোকে নিমজ্জিত, কখন উঠবে বেঁচে শেষ ঘন্টা অকস্মাৎ কেউ জানি না তা। প্রতিদিনই বিশাল নতুন সূর্য নিয়ে আসে নবতর মৃত্যু বার্তা, আর কালো কফিনের মতো অন্ধকার প্রতিটি সূর্যাস্তে নামে বিভৎস নিষ্ঠুরতা নতুন আঙ্গিকে। আমাদের গৃহকোণে, গ্রামে, গঞ্জে, ঘাটে, হাটে বাজারের সম্পূর্ণ বিস্তারে, দুপুরের রৌদ্রাভ আকাশ জুড়ে শস্য ক্ষেত্রে, প্রাণবন্ত সবুজ প্লাবনে পাঞ্জাবি পশুর দল যেন অবন্তী রক্তলোভী উন্মুক্ত রোবট জল্লাদের মতো ছুটোছুটি করে বাংলাদেশে নামে হত্যা যজ্ঞে। প্রতিদিন, প্রতি রাত্রে, প্রত্যুষে সন্ধ্যায় কারফুক রাখলাম তো ঘরে, শ্বাসরোধ করা ব্ল্যাক আউটে কলজেটা ছিঁড়ে নেয় উপচে পড়া চোখ, বেয়নেটে বিদ্ধ করে আমাদের বিদ্রোহী আত্মায়। আমার অনুজ পড়ে থাকে গলিপথে হুমড়ি খেয়ে, আমার পিতার লাশ রক্তে ভাসে এখানে ওখানে, আমার মায়ের অশ্রুসিক্ত করে উষ্ণ বুলেটের দাগ, আমার বোনের লজ্জা ঝুলে থাকে কড়িকাঠে নিষ্করুণ জলে ডোবা ঠান্ডা কলমি তলার নিচে, পুকুরের ঘাটে, বাংকারে বাংকারে যেন ভয়াল সুতীব্র প্রতিবাদের কণ্ঠ তার তীক্ষ্ণ স্লোগানের মতো বেজে ওঠে আত্মবলিদানের। পুরে গ্রাম, মসজিদ, শহীদ মিনার, জিঞ্জিরার, নদিয়ার চক বাজারের পবিত্র প্রাচীন আজানের ধ্বনি, চোখ বাঁধা হাতে, রজ্জু, ট্রাকে, বাসে, জিপে দেখি অসহায় বাংলাদেশ প্রতিদিন কেঁপে ওঠে, হিজল ফুলের মতো মালা গাঁথা মৃতদেহ হয়ে রক্ত মাখা। ভেসে যায় বুড়ি গঙ্গায় তিতাসে, ধানের ক্ষেতের পাশে শালবনের শকুন, কুকুর আর চিলদের বিশুদ্ধ উৎসবে। মাথার উপরে ওরে খুনিয়ার প্লেন, কুষ্টিয়ায় বোমা ফেলে, বোমা পড়ে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে নবীনগরের, মেঘনায়, নৌকায়, গাংচিলে, এলএমজি, স্টেন আর মোটরের ভয়ঙ্কর শব্দ ধেয়ে আসে অহরহ। বাংলাদেশ মিছিলের মতো বারবার কেঁপে ওঠে, নির্মম বুলেটে বিদ্ধ, বেয়নেটে ছিন্ন ভিন্ন। আমরা সবাই আছি নিমজ্জিত প্রেতলোকে, কখন উঠবে বেজে মৃত্যু ঘন্টা অকস্মাৎ এখন কেউ জানি না তা। ধন্যবাদ। বাহ, অসাধারণ। আশা করব দর্শকদের আমাদের অনুষ্ঠানটি অবশ্যই ভালো লেগেছে এবং আমাদেরও সেটা কামনা রইল। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা দেখলেন আবৃত্তি শিল্পী শ্রাবন্তী মজুমদার। শ্রাবন্তী মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি ইউটিউবের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও মনে করি যে আপনার সাথে আবারও সুযোগ হবে কাজ করবার এবং আমাদের ইউটিউবেতে আবারও আপনাদের আমন্ত্রণ জানাবো এমনটি প্রত্যাশা রাখছি এবং দর্শকদেরকে বলবো যে অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন, আজকে যেমনি ছিলেন এবং বিগত দিনেও যেমনি ছিলেন তেমনি থাকবেন। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করব। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ঘরে থাকুন এবং প্যান্ডামিক টাইমে যে যেখানেই থাকেন না কেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক রাখবেন। এটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।
কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। এয়ার হোস্টেস কেবিন ক্রু একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস পেশা। নীল আকাশের ভেলায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে কেবিন ক্রু এয়ার হোস্টেস হওয়ার সেই স্বপ্নের সুযোগ। আইকাও ও আয়াটা স্ট্যান্ডার্ড সিলেবাস, বিটিইবির সুপারভিশনে পরীক্ষা, কোর্স শেষে সরকারি সার্টিফিকেট, নিজস্ব ক্যাম্পাসে এর নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ, বোয়িং 777 ও 737 বিমানে চড়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।